বিশ্বাস করবে না, ওই সামান্য ওই গলির রাস্তাটুকু যদিও লম্বা ছিল, ওটা মনে হচ্ছিল শেষ হচ্ছে না, এবং আমি একটা গহীন অন্ধকারের ভেতরে হেঁটে যাচ্ছি। তো এবার আমার মনে হলো যে মা আমাকে ডাকছে, একটা আওয়াজ আমি পেয়েছি আমার নাম ধরে, এবং আমি বিছানা থেকে জাস্ট নামতে গেছি, পাটা মাটিতে ফেলেছি। নিমেষের মধ্যে, মানে সেকেন্ডের জন্য আমার মনে হলো যে আমার পা দুটোকে কেউ জাস্ট গ্রিপ করেছে। আমার জীবনের একমাত্র ভিজুয়াল ইনসিডেন্ট যেটা আমি ব্যাখ্যা করতে পারিনি, কিন্তু আমরা দেখেছি, এবং আমি একা দেখিনি, আমরা অনেকজন মিলে দেখেছিলাম। নিমেষের মধ্যে আমার মনে হলো যেন ওই মাথাহীন ছাগলের দুটো হাত বা যেটা পাটা ছিল সেটাই আমার কাঁধের মধ্যে এতক্ষণ ছিল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সফিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই চ্যানেলে, এই প্রোগ্রামে, যার থিমটাই একটু ডার্ক। সো আজকে আমরা আমাদের এই স্টুডিওতে যিনি এসেছেন ওনার সঙ্গে কথা বলবো, আমরা আরও নতুন ঘটনা শুনবো। কিন্তু তার আগে যেই কথাগুলো না বললেই নয়, সেটা হচ্ছে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এপিসোডসগুলো ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের সেকশনটা তো থাকলোই। আমরা প্রচুর কমেন্ট দেখতে পাচ্ছি আমরা, এবং আমরাও কিন্তু স্পন্টেনিয়াসলি যখনই সময় পাচ্ছি স্কেডিউল থেকে বের করে আমরা ইমিডিয়েটলি সেটাতে একটা রেসপন্ড ক্রিয়েট করারও চেষ্টা করছি। সো থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের এই যে সিরিজটা চলছে সেখানে আমরা বেশ কিছু এপিসোডস ধরে একটা প্রথা শুরু করেছি, সেটা হচ্ছে আমাদের ভিউয়ার্সদের মধ্যে থেকে কিছু ভিউয়ার্সদেরকে আমরা সিলেক্ট করি, বাট প্রত্যেকটা এপিসোডে সেটা সম্ভব হয় না করা, এবং তাদেরকে অন স্ক্রিন আমরা তাদের নাম নিয়ে তাদেরকে একটা থ্যাঙ্কস জানাই আমাদের পাশে থাকার জন্য, আমাদের এই সিরিজটাকে ফলো করার জন্য। সো আজকেও সেই দুটো নাম নেওয়া হবে, তবে অ্যাট দ্য এন্ড অফ দ্য এপিসোডস। আর একটা ইনফরমেশন হচ্ছে যে অরুণিমার শরীরটা এখনও কমপ্লিটলি ভালো হয়নি, ওর একটা সোর থ্রোট চলছে এখনও, সেই জন্য আজকেও ও একটু কম কথাই বলবে। সো আমাদের স্টুডিওতে আজকে যিনি এসেছেন, আমরা তার কাছে মোস্ট প্রবলি একাধিক ঘটনা শুনবো, এবং আমাদের সঙ্গে আছে আজকে শুভান। শুভানের সঙ্গে বা আমরা অন ক্যামেরা শুভানকে আনার আগে এই কথাটা বলে দিই যে শুভান একজন লেখক এবং একজন কবি, এবং আমাদের নর্থ বেঙ্গলে এই ফ্র্যাটার্নিটিতে হি ইজ কোয়াইট পপুলার ফেস। সো শুভান, ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। শুভান, আমাদের দর্শকদেরকে যদি তুমি একটুখানি একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দাও, কারণ আমি সেই ফ্র্যাটার্নিটি থেকে বিলং করি না, সুতরাং আমার একটা লিমিটেশন আছে সেই সাবজেক্টের উপরে। সুতরাং তোমার সম্পর্কে তুমি এক্স্যাক্টলি কী করো বা তোমার কি কাজ করেছো যদি একটুখানি একটা ইন্ট্রোডাকশনের মাধ্যমে বলো। দেখো, বিগত 15-20 বছর ধরে লেখালেখি করছি। তরুণ বললেও এখন আর নিজেকে সেই তরুণ বলতে ইচ্ছে করে না। লেখালেখির সঙ্গে আছি এবং নিজেকে একজন লেখক হিসেবে পরিচয় দিতে পারলে ভালো লাগে, যদিও নামের আগে কবি বসালে এখনও অস্বস্তি বোধ হয় একটা। নিজের মনের কথাগুলো লেখার চেষ্টা করি, এবং সেটা যদি কেউ যদি রিলেট করতে পারে তো সেটুকুই প্রাপ্তি মনে হয়। এর বাইরে খুব বেশি কিছু বলার নেই একজন লেখকের, আমার মনে হয় এটুকুই। গ্রেট গ্রেট, ওয়ান্ডারফুল। শুভান, আমরা বরং আজকে যে ঘটনাগুলো শুনবো সেগুলো শোনা যাক, শুনি বরং। দেখো, ঘটনা বলার আগে মানে অনেক দিন বাদে তোমাদের সাথে বসে আড্ডা মারছি এক প্রকার। তো প্রথমেই বলবো, তোমরা ভীষণ একটা ভালো কাজ করছো। ইউটিউবে আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওস ফলো করি, শুনি, এবং কিছু কিছু ঘটনা শোনার পরে সত্যিই গায়ে কাঁটা দেয় যে এরকম ঘটনা মানুষ মানে তার অভিজ্ঞতায় সে মানে পেয়েছে আর কি। তো
সেই সমস্ত ঘটনাগুলো এতটাই সত্যি মনে হয় যে, কারণ মানুষের সাথে যেটা ঘটে যায় সেটা তার থেকে ভালো কেউ বর্ণনা করতে পারে না। এবার যে কারণে আজকে এখানে আসা, তো সেইটা আমি কিছুটা তোমাদের সাথে ভাগ করে নিতে চাই। যে দেখো, ভৌতিক বা অতি প্রাকৃতিক যেটা বলা যায়, সেটা কতটা যে মানে আমি কতটা বিশ্বাস করি, তার থেকেও বড় ঘটনা হচ্ছে যে সেটা আমার সাথে ঘটেছে, আমি তার ব্যাখ্যা নিজে পাইনি এবং আমি তার ব্যাখ্যা দিতেও চাইছি না। শুধু আমার সাথে যেটা ঘটেছে আমি সেটুকু তোমাদের সাথে ভাগ করে নিতে চাই। হ্যাঁ, এবং সেটা দর্শকরা বিচার করবে যে তাদের মতো করে তারা ভাবতে পারে, আমি দাবি করতে পারি না। কারেক্ট। আমার ছোটোবেলার কিছু অভিজ্ঞতা আছে যেগুলো এখনও মানে মনে পড়লে আমার গায়ে কাঁটা দেয়, এবং আমি অ্যাকচুয়ালি চাই না মনে করতে। সেগুলো মনে করলে আমার বেশ কিছুক্ষণ একটা অস্থির লাগে, কিছুক্ষণ সেটা ভালো লাগে না যদি মনে পড়ে যায় স্মৃতিগুলো। সেটা যে খুব ভয়ের তেমনও না, কিন্তু অস্থিরতা একটা আছে। এই যে এখন যেমন বলছি, আবার আমার চোখের সামনে সেই ছবিগুলো মানে ফ্ল্যাশব্যাকের মতো করে ফিরে আসছে। আমি তখন ধরো ক্লাস 5 এরম কিছু একটা ক্লাসে পড়ি। তো যেটা হয় যে আমরা তখন যেই সময়ের আমরা মানুষ, 90s যারা আমরা আছি, তো তাদের যে শৈশবটা ছিল, তাদের যে ছোটোবেলাটা ছিল, এখনকার দিনের থেকে তো অনেক আলাদা। আমরা অনেক বেশি লোডশেডিং দেখেছি, আমরা গরমের ছুটিতে অন্ধকারের মধ্যে লুকোচুরি খেলা দেখেছি, আমরা অনেক কিছু দেখেছি যেটা এই সময়ের ছেলেমেয়েরা অভিজ্ঞতা করে না, কারণ এখন অনেক বেশি আলোয় মোড়া সব কিছু। আর যেখানে আলো সেখানে ভয়ের অস্তিত্ব অতটা বোঝা যায় না, ভয় পাওয়া যায় অন্ধকারে, সেখানে সমস্ত ছায়া অবয়ব বোঝা যায়। তো আমরা সেই সময়টা থেকে বিলং করি। এবার সন্ধেবেলা টিউশন করে আমি ফিরছিলাম একদিন। তো আমি যেই জায়গাটায় থাকতাম, আমার বাড়ির থেকে একটা নেক্সট একটা মোড় ছিল। তো সেই মোড়টা একটা অনেকটা লম্বা একটা গলির মতো ছিল, এবং সেই গলিতে তেমন আলোর ব্যবস্থা ছিল না, আর যথেষ্ট গাছগাছালি ছিল, অনেকটা অন্ধকার হয়ে থাকতো। তো ওই গলিতে একটা বিরাট বড় আম গাছ ছিল, এবং সেই আম গাছটা এতটাই ঝাঁকড়া ছিল যে তার নিচের জায়গাটা পুরো অন্ধকার হয়ে থাকতো। এবং ওখান দিয়ে আমি যতবার যেতাম বাড়ির দিকে, আমার ভীষণ মানে বুকের মধ্যে একটা চাপ অনুভব হতো। সবসময় মনে হতো যেন আমার ওপরে কিছু একটা চাপ দিয়ে বসে আছে কাঁধের ওপরে, বা আমার পিঠের ওপরে কিছু একটা হাত রেখে আছে। বয়সই বা কত তখন। এবং আমি যতবারই বাড়ি ফিরতাম, আমি প্রচণ্ড ভয় নিয়েই বাড়ি ফিরতাম। তো এরকম একদিন যখন ধরো আলো থাকতো, মানে ধরো লাইট আছে, তখন এদিক ওদিককার বাড়ির আলো, এটা আলো, তখন একটা হালকা আলো আধারি থাকতো, সেটা ততটা ভয়ের ছিল না। সব থেকে বেশি ভয়টা লাগতো যখন লোডশেডিং হয়ে যেত। ওই পথটা দিয়ে তখন যাওয়ার মতো সাহস আমার অন্তত ছিল না। আর যতবার ওই রাস্তা দিয়ে যেতাম, বললাম যে আম গাছের দিকে তাকাতে পারতাম না। আম গাছের দিকে তাকালেই আমার মনে হতো মানে কিছু একটা আছে ওখানে, ধরো, বা কিছু একটা নড়ছে বা কিছু, এবং আমি না চাইতেও আমি তাকিয়ে থাকতাম বোকার মতো। মানে ওই আম গাছটাকে ওরিয়েন্টেড কোনো ইনসিডেন্ট শুনেছিলে বা কিছু নাকি? না, এমনিতেই তোমার? আমি কিছু শুনিনি তখনও, কিন্তু আমার ভারী লাগতো শরীরটা খুব। আচ্ছা। এবং সেটা আমি কিন্তু কিছু দেখতাম সেরকম না, আমার মনে হতো আমার পিঠের উপরে কিছু একটা আছে। ওইটুকু রাস্তাটা যতক্ষণ আম গাছটা পার করতাম ততক্ষণ, তারপর আবার বাড়ির রাস্তায় চলে যেতাম। কারেক্ট। তো এরকমই একদিন আমি টিউশন থেকে ফিরছি সন্ধেবেলা, তো লোডশেডিং হয়ে গেছে, এবং সেই মোড়ের মাথাটায় এসে আমি দাঁড়িয়ে আছি। আর বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছি আমি, মানে আমার এক পাও আর আমি আগাতে পারছি না যে যাবো কীভাবে। আম গাছের কথা মনে পড়লেই তো আমি আর এগোবার অবস্থায় নেই তখন। তো প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে 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 এবং লোকজনও সেরকম কেউ যাচ্ছিল না পথ দিয়ে তখন, যে আমি কারোর সাথে চলে যেতে পারবো, এবং একদম ঘুটঘুটে, কিচ্ছু দেখা যাচ্ছে না ওই রাস্তাটাতে তখন। আর তখন আমাদের কাছে ওই ফোনের ব্যবস্থাও ছিল না যে কাউকে বলবো চলে আসো নিতে। আর আমরা যেই পরিবারের তরফ থেকে ছিলাম, মানে যেই সময়, তখন বাবা মারা এত টিউশন দিয়ে আসা নিয়ে আসা এগুলো করতো না। তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি ওখানে। এবার দাঁড়িয়ে থাকতে 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 হঠাৎ করে আমার পিছনে একটা নারী কণ্ঠ আমি শুনতে পাই,
যে আমাকে বলে যে কি হয়েছে, বাড়ি যাবে, ভয় পাচ্ছ, চলো দিয়ে আসি। এবার আমি কোনো কিছু বিচার না করেই, আমি তাকে পাল্টা প্রশ্ন কিছু না করেই, আমার মনে হলো যে আমার পিছনে তো একজন আছে যে আমাকে বলছে চলো বাড়ি দিয়ে আসি। তো এবার আমি এক পা করে ওই গলি দিয়ে আগাতে থাকলাম। বিশ্বাস করবে না, ওই সামান্য ওই গলির রাস্তাটুকু যদিও লম্বা ছিল, ওটা মনে হচ্ছিল শেষ হচ্ছে না, এবং আমি একটা গহীন অন্ধকারের ভেতরে হেঁটে যাচ্ছি। ডান দিক কী আছে জানি না, বাঁ দিক কী আছে জানি না, ঘুটঘুটে অন্ধকার, চলছি এবং ক্রমাগত আমার মনে হচ্ছিল যে আমার পিছনে একটা কেউ আছে। সেই নারী কণ্ঠের মানুষটা, বা সেটা কোনো অবয়ব হতে পারে, সেটা কোনো অশরীরী কিছু হতে পারে, এবং যতক্ষণ আমি চলছি ওই রাস্তা দিয়ে, তার সাথে আমার একটাও কথা বিনিময় হয়নি না। সে আমাকে আর পরে একটা কিছু জিজ্ঞেস করেছে যে তোমার বাড়ি কোনটা, বা তুমি কোন বাড়ির ছেলে, বা আরও তো বাড়তি কথা বলা যেতে পারে। একটা সাধারণ মানুষ যদি কেউ সঙ্গে নিয়ে না জানাও কেউ না, সেটা না, আমি তো প্রশ্নই করিনি। তুমি কি মানে ঘুরে তাকে দেখেছিলে? না, আমি ঘুরে দেখার সাহসই আমার ছিল না। আমি এতটাই তখন মানে আতঙ্কগ্রস্ত ওই পথটা দিয়ে পার করার জন্য, যে আমি যে ঘুরে তাকে দেখবো সেটাও তো আমার ভয় লাগছে, যেটা যদি অন্য কিছু হয়। আমি বলতে চাইছি যে কণ্ঠস্বরটা তোমার চেনা না। না, কণ্ঠস্বরটা চেনা নয়, এবং নারী কণ্ঠ, অবশ্যই নারী কণ্ঠ, এবং সেটা খুব কাছ থেকে এসে বলা, এরকম না যে দূর থেকে কেউ বললো দেখলো, একদম গায়ে থাকলে যেরকম হয়। এবং সেই রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি, যে আমি পায়ের আওয়াজ পাচ্ছি, সঙ্গে সঙ্গে একটা মানুষ সঙ্গে সঙ্গে পিছনেও যদি কেউ হাঁটে না, তখন সেখানে ওটা বোঝা যায় যে কেউ একটা আছে। তো ওই রাস্তাটাতে আমার সঙ্গে সঙ্গে কেউ একজন আছে, সেটা আমার ফিল হচ্ছিল। মজার ঘটনা, সেদিনকে আমার যেটা আগের যে ভয়টা লাগতো ওই পথটা যেতে, যে কাঁধের উপর একটা চাপ অনুভব হতো, বুকটা ভারী হয়ে আসতো, এবং বারবার আম গাছের দিকে দৃষ্টিটা চলে যেত, বারবার তাকাতে ইচ্ছা করতো আম গাছের দিকে। এবং অন্ধকারের মধ্যে আমরা অনেক ইমেজ দেখতে পাই, অনেক মুখ দেখতে পাই। এবার হতেই পারে সেটা সত্যি, হ্যাঁ, আমি সবসময় সেটা কল্পনাতে জোর দিচ্ছি না, কিন্তু আমি যখন দেখতাম ওই অন্ধকারের মধ্যে অনেক রকম ইমেজ আমার ধরা পড়তো। এবার মাথা নিচু করে যে যাব সেইটাও ছিল না, আকর্ষণটা এরকম ছিল যে আমি ওদিকেই তাকিয়ে থাকবো। ভয়টা আমার তখন দ্বিগুণ হয়ে যেত। আমি যখন ওই রাস্তা দিয়ে ফিরছি বাড়ির দিকে, এক পা করে এগিয়ে যাচ্ছি, এবং আমার সঙ্গে সঙ্গে সেই মানুষের যে অনুভূতিটা যে আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে, সে পুরো রাস্তাটা, ওর যে ডিস্টেন্সটা ছিল সেটা একই রকম ছিল, মেইনটেইন করে যাচ্ছে। হ্যাঁ, যতক্ষণ আমি বাড়ি পর্যন্ত না যাচ্ছি, কখনো এটা মনে হয়নি যে মানুষটা কই গেল, মানুষটা আমাকে ছেড়ে দিয়ে চলে গেল না তো, সেটা মনে হয়নি। আমার এটুকু ফিল হয়েছে যে আমার খুব কাছে আছে, কিন্তু আমি ঘুরে যে তার সাথে দুটো কথা বলবো, আমার ভয়টা কমাবো বা কিছু, আমি তখন কিছু অ্যাকচুয়ালি বুঝতেই পারছিলাম না। আমার খালি মনে হচ্ছিল যে সঙ্গে আছে, আমাকে বাড়ি পৌঁছে দিচ্ছে কেউ। এবং আমি ধীরে ধীরে যখন নিজের বাড়ির একদম সামনে আসি, আমি গেট খুলে ঘরে ঢুকে গেলাম। আমি যখন গেট খুলে ঘরে ঢুকছি, তখনও আমার মনে হয়েছে যে আমার সঙ্গে কেউ আছে। কিন্তু আমি গেট খুলে যখন ঘরে ঢুকলাম, আমি পিছন ফিরে আর মানুষটাকে কোনো ধন্যবাদ জানাইনি, এবং আমার ভেতরে সেই সাহসটা ছিল যে ঘুরে দেখি, যদি ঘুরে দেখতাম কেউ নেই, এই ভয়টা আমার মধ্যে ছিল। হ্যাঁ, মানে আমি ওইটুকু পথ যে চলছি, আমার মনের মধ্যে অনেকগুলো দোনমনো চলছিল। ক্লাস 5, হ্যাঁ, কিন্তু ফিলিংসটা তো মিথ্যা লাগছে না। আমি এটা বুঝতে পারছি যে কেউ আছে, আবার মনের মধ্যে এই সন্দেহটাও হচ্ছে যে যদি ঘুরে দেখি কেউ নেই, ওটা আমি ফেস করতে পারবো না। তো আমি যখন ঘরে পৌঁছে গেছি, আমি ঢুকে যাই, আমি ঘরে ঢুকে গেছি। সেদিনকে ওইটুকু রাস্তাটা আমার জীবনের সবথেকে বড় রাস্তা ছিল। আমার যেটুকু এখনও মনে পড়ে, যে ওই রাস্তাটা মনে হচ্ছিল শেষ হচ্ছে না, এবং আমি হেঁটে যাচ্ছি অন্ধকারের মধ্যে দিয়ে। সেদিন ওই আম গাছের ওই কাঁধের উপরে ভর করে থাকা চাপটাও আমার অনুভূতি হয়নি, এবং ঘরে ফিরে আমি কাউকে কিছু বলিও নি। আমি সাধারণত যখনই কোনো অভিজ্ঞতা হয় বা কোনো ঘটনা ঘটে আমার সাথে, আমি কারোর সাথে খুব একটা শেয়ার করি না, সেটা আমি আমার মধ্যেই রেখেছিলাম। কিন্তু আমি খুব মানে ভয় পেয়েছিলাম। ঘরে ঢুকে যেরকম নিজের কাজ, পড়াশোনাগুলো নিয়ে বসছিলাম। তো সেদিনকেই রাত্রিবেলা, আমি রাতে যখন
মা খেতে ডেকেছে। তো মা রান্নাঘরের দিকে ছিল, আমি আমার ঘরে বসেছিলাম, পড়াশোনা করছিলাম। তো লোডশেডিং ছিল, আগেই বললাম। তো ঘরের মধ্যে আমাদের তখন কি হতো, একটা ওই কাঁচের যে লণ্ঠন টাইপের, হ্যাঁ ল্যাম্প টাইপের হতো, লম্বাটা, যেটা উপর থেকে পরিয়ে দেওয়া হয়। তো ওটা একটা মাঝখানে থাকতো, লণ্ঠন না, ল্যাম্প যেটা হয়, কেরোসিনের হ্যাঁ হ্যাঁ ওটা। তো ওটা মাঝখানে ছিল। আমরা 3 ভাই বোন ছিলাম। তো আমার 2 দিদি, আমরা একটা রুমের মধ্যেই পড়াশোনা করতাম, নিজের নিজের জায়গায়। ওই ল্যাম্পটা মাঝখানে থাকতো। তো আমি আমার মতো করে পড়াশোনা করছি। ওই যে বললাম, আমরা 90s-এ যারা, আমাদের এই অভিজ্ঞতার অনেক সমান। তো এবার আমার মনে হলো যে মা আমাকে ডাকছে, একটা আওয়াজ আমি পেয়েছি আমার নাম ধরে, এবং আমি বিছানা থেকে জাস্ট নামতে গেছি, পাটা মাটিতে ফেলেছি। নিমেষের মধ্যে, মানে সেকেন্ডের জন্য আমার মনে হলো যে আমার পা দুটোকে কেউ জাস্ট গ্রিপ করেছে, দুটো পায়ের ঠিক নিচের জায়গাটাকে শক্ত করে যদি কোনো আঙুল, হাত একটা যদি চেপে ধরে, তো সেরকম আমার অনুভব হলো। এবং সেটা তখনই ছেড়ে দিয়েছে। আমি আটকে গেছি একদম, যে এটা কি হলো আমার সাথে। এবং আমি সঙ্গে সঙ্গে বিছানায় আবার উঠে গেছি। মানে সেটা কি, মানে তুমি যখন খাট থেকে নামলে তখন জাস্ট বিছানা থেকে আমি পাটা মাটিতে রেখেছি, আচ্ছা, মনে হলো বিছানার তলা থেকে কেউ আমার পা দুটোকে চাপটে ধরেছে। পায়ের গোড়ালির উপরের যে অংশটা থাকে, দুটোকে এরকম খপ করে ধরলে যেরকম হয়, ওরকম খপ করে ধরেছে। এবং ধরেই সঙ্গে সঙ্গে ছেড়েও দিয়েছে। ধরেছিল, আমি নড়তে পারছি না ওরকম নয়, ধরেছে, আমি বুঝতে পেরেছি, ছেড়ে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে বিছানায় উঠে গেছি। এবং সেই ঘটনাটা আমি এখনও কাউকে বলি নাই, আমার বাড়ির লোককে কখনো। কারণ আমি মনে হচ্ছে বললে বলবে বাচ্চা ছেলে, তুই কী বুঝবি। আমি বলিনি কখনো। কিন্তু বুকের মধ্যে আরও বেশি ভয়টা আরও, হ্যাঁ, কারণ অলরেডি আমি সন্ধেবেলা ওই ভয়টা ক্যারি করে নিয়ে এসেছি, বাড়িতে ছিলই। এবং তারপরে ঘটনাটা ওটা ঘটেছে। আমি ভুলে যাওয়ার চেষ্টা করেছি যতটুকু, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু করেছি রাত্রিবেলা। এবার বাড়ির বাইরের অংশটাতে একটা পাতলা গলির মতো প্যাসেজ মতো ছিল, সেটা দুটো বাড়ির মাঝখানের যে প্যাসেজটা হয়, ওরকম একটা প্যাসেজ, এটা সরু নর্দমা চলে গেছে। এবং দুটো বাড়ির দেওয়ালটা যেখানে গিয়ে শেষ হচ্ছে, মাঝখানের প্যাসেজটা, মানে দুটো বাড়ির মাঝখানে গলি থাকে যাতায়াতের জন্য, আর একটা জালি দেওয়া গেট ছিল, বেড়া টাইপের লোহার, তো সেটা ছিল। আমি রাত্রিবেলা ওয়াশরুম করার জন্য বাড়ির বাইরের ওই ছোটো ড্রেনটাতে গেছি। তো যখন আমি ওখানে দাঁড়িয়েছিলাম আর কি, তো দেখি ওই গলির শেষ মাথাতে দুটো চোখ ক্রমাগত ব্লিঙ্ক করছে। এবং ওই সময় আমি একদম ফ্রিজড হয়ে গেছিলাম। মানে ধরো যেরকম স্লিপ প্যারালাইসিস হয়, শুয়ে থাকে একটা, হঠাৎ করে শরীরটা স্টিফ হয়ে যায়, কোনো রকম বোবায় পাওয়া যেরকম বলে, মুখ দিয়ে আওয়াজও বেরোয় না, কিছু হয় না। আমি ওইখানে দাঁড়িয়ে ওরকম একটা মুহূর্তের মধ্যে পুরো স্টিফ হয়ে গেছিলাম, এবং আমি মাকে ডাকতে পারছিলাম না। এবার আমার কাছে এটার ব্যাখ্যা এই জন্যে নেই যে হতে পারে ওটা বিড়াল ছিল, কোনো অন্য কোনো প্রাণী ছিল যাদের রাতে চোখ জল জল করে, কিন্তু বিড়াল হলে তার যে উচ্চতাটা সেটা নিচে হতে পারতো না। যেহেতু ওটা দেওয়ালটা, মানে গলিটা শেষ হচ্ছে, এবং তারপরে একটা বেড়া দেওয়া, তার ওপারে এমন কোনো জিনিস ছিল না যার উপরে বিড়ালটা বসতে পারবে বা দাঁড়াতে পারবে। মণি দুটো যথেষ্ট উপরে ছিল, সেটা আমার ক্লাস 5-এর হাইটের আমার মাথায়। আচ্ছা আচ্ছা, যার জন্য আমি সেটা বুঝতে পারছি না। আমি তো নাহলে অনুমান করতাম যে না, হতে পারে বিড়াল, কিন্তু ওটা তো আমার মাথায়, আমি তো সোজা দেখছি, আমি তো দাঁড়িয়ে আছি এরকম করে। আমি পুরো ফ্রিজড হয়েছিলাম। আমি কতক্ষণ দাঁড়িয়েছিলাম আমি জানি না, আমি আটকে ছিলাম একদম বরফের মতো, ঠান্ডা হয়ে গেছিলাম। আমার মা আমাকে হঠাৎ করে পিছন থেকে এসে যখন কাঁধে হাত দেয়, আমি তখন গিয়ে ওটার মানে আবার নর্মাল হয়েছি, ঘোরটা কাটলো, সম্বিত ফিরে পেয়েছে। এবং আমি মাকে বলছি, মা ওখানে কিছু ছিল। মা বলছে কিছু না, ওখানে হয়তো বিড়াল টিড়াল ছিল। আমি বলছি চোখ দেখা যাচ্ছে, বলে বিড়াল ছিল। আমি আর বলতে পারিনি যে না, ওটা তো আমার হাইটে ছিল, অত কিছু। আমি তখন অলরেডি 3টে ঘটনা আমার সাথে তখন ঘটে গেছে। আমি কারেক্ট তখন আর ব্যাক টু ব্যাক হচ্ছে। আমি একদম মানে ভয়ে কুকড়েছিলাম ওই দিনটা, এবং সেটা বলতে পারছি না। ওই বয়সটা এরকম, যখন মানুষ নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা খুব একটা ব্যাখ্যা, মানে বর্ণনাই করতে পারে না, প্রথম কথা এটা। তো ওইটা আমার একটা অভিজ্ঞতা ছিল। তার পরবর্তীতে ওই রকম অভিজ্ঞতা আর হয়নি। ওটা ওই দিনেরই একটাই ঘটনা ছিল, একটা লাইনে হয়েছিল পরপর।
তারপরে সেটা কখনো পুনরাবৃত্তি হয়নি ওটার, কিন্তু ওই অভিজ্ঞতাটা আমার ভেতরে কিন্তু রেস থেকে গেছে। কীরকম রেস থেকেছে, যেমন এই বয়স পর্যন্ত মানে আমি যে খুব ভয় পাই বা আমি খুব ভৌতিক বিষয় বিশ্বাস করি আমি এরকম নই, মানিও না, মানি দুটোর মাঝামাঝি একটা জায়গা, একটা দোলাচলের মধ্যে। হ্যাঁ মানে মানি না এক প্রকার, কিন্তু কিছু যে নেই ওটা আমি দাবি করতে পারবো না। কারেক্ট। তো ওই অভিজ্ঞতাটা আমার এখনও ভেতরে ভেতরে কেন চলে, আমি এখনও যখন বিছানা থেকে নিচে নামি আমি খুব দ্রুত নেমে চলে যাই। আমি স্টেইং এর কোনো ব্যাপার নেই। না, আমি এক নিমেষে আমি বিছানার পা ঝুলিয়ে বসি না রাত্রিবেলা, মধ্যরাত্রির সময় বলছি। হ্যাঁ, আমি সবসময় আমি চেয়ারেও যখন বসি, টেবিলে লেখালেখি যখন পা তুলে বসি, এটা তুমি সুপারস্টিসিয়াস বলতে পারে মানে না, মনের মানে একটা ওই ইনসিডেন্টটা এরকম হয়েছিল দ্যাট ইট হন্টস স্টিল টুডে। একদম মানে আমার এখনও ওই অনুভূতিটা খুব স্পষ্ট যে আমার পাটাকে খুব ধরেছিল, এবং যার জন্য আমি পা ঝুলিয়ে বসতে পারি না রাত্রে, অন্ধকারে রাত্রিবেলা। এবং খাটের তলাতে আমি দেখিই না, আমি খাটের তলা একদমই দেখি না। আমি রাত্রেবেলা যখনই কখনো দরকার পড়ে, কোনো আওয়াজ হলো, আমি খাটের তলা খুব একটা দেখি না, আমি চেষ্টা করি অ্যাভয়েড করার। সেটা কেউ যদি বলে যে তুমি তো এটা ভুলভাল ভাবছো, বিশ্বাস করছো কিছু একটা, না আমি দেখি না। আমার ওইটা মনে পড়ে যায় যে আমি যদি দেখি, ওই ঘুরে দেখার মতো ছোটোবেলায় যে মানুষটাকে ঘুরে দেখবো, যদি দেখতে পাই যে নেই তাহলে কি হবে, তেমনি এটাও যে আমি যদি খাটের তলা দেখি আর কিছু দেখে ফেলি, আমি ওটা তখন সেটা হজম করাটা একটুখানি গন্ডগোল। হজম করাটা, তার জন্য আমি অ্যাভয়েড করি জিনিসটাকে। তো সেই অভিজ্ঞতা বললাম, সেটা আর কখনো জীবনে ফেরেনি, কিন্তু তার রেশটা রয়ে গেছে। তো ওটা একটা ঘটনা একটা জীবনের। তার মোটামুটি ধরো বেশ কয়েক বছর পরে, তখন একটু বড় হয়েছি, 8, 9 এরকম কিছু পড়ি, প্রায় 3 বছর 4 বছর পরে একই ঘটনা। সেরকমই আমাদের লোডশেডিংয়ের একটা তো চল ছিলই। এবার আমরা অ্যাকচুয়ালি ইউ আর ভেরি কারেক্ট, মানে ওই সময়টাতে আমাদের সাংঘাতিক লোডশেডিং হতো না ওই সময়টা। একদম আমরা খেলতাম ওই সময়টাতে ঘন্টার পর ঘন্টা, বিশেষ করে সামার ভ্যাকেশনের সময়টা, গরমকালে প্রচণ্ড যেত। সন্ধ্যাবেলা করে লোডশেডিং হবেই। মানে ওই যে বললাম অন্ধকার আর ভয় খুব অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। এবার আমরা ওই সময় লোডশেডিং হলে ভীষণ লুকোচুরি খেলতাম, আর আমাদের লুকোচুরি খেলার যে স্কেলটা ছিল সেটা অনেক বড় পরিসরে ছিল। আমরা পুরো গোটা বাড়ি জুড়ে খেলতাম বা পাড়া জুড়ে খেলতাম, একটা পুরো বাগান জুড়ে খেলতাম, ওরকম ছিল না যে ছোটো জায়গায় খেলতাম, এবং অন্ধকারেই খেলতাম। ওটাই আমাদের মজা ছিল, ওই বয়সটা এরকম ছিল। তো এই ঘটনাটা একদমই অন্যরকম। আগেরটা ছিল যেটা আমি অনুভব করছি যে না কিছু একটা আছে। এটা যেটা ঘটেছিল এটা আমরা দেখেছিলাম। আমার জীবনের একমাত্র ভিজুয়াল ইনসিডেন্ট যেটা আমি ব্যাখ্যা করতে পারিনি, কিন্তু আমরা দেখেছি, এবং আমি একা দেখিনি, আমরা অনেকজন মিলে দেখেছিলাম। ঘটনাটা এরকম ছিল যে আমরা লুকোচুরি খেলছি, আমার এক বন্ধু ছিল, বন্ধুর নাম হচ্ছে দেবমাল্য। এখন আমরা তখন অনেকে বড় হয়ে গেছি, কিন্তু ঘটনাটা ছোটোবেলার। ওরা যদি ভিডিওটা দেখে ওরা রিলেট করতে পারবে খুব ভালো। তো ওর বাড়ি ছিল 3 তলা, 3 তলার মধ্যে ওরা নিচের তলায় থাকতো। দ্বিতীয় তলার অর্ধেক রুম বানানো ছিল, অর্ধেক দেওয়াল তোলা ছিল, কেউ থাকতো না, খালি থাকতো। আর 3rd ফ্লোরে ছাদ ছিল, ওখানে আর কিছু ছিল না। তো যখন লোডশেডিং হয়ে গেছে, আমরা ওখানে লুকোচুরি খেলতাম পুরো বিল্ডিংটা জুড়ে। তো যে চোর হতো সে নিচে থেকে উপরে উঠতো, এবং বাকিরা পুরো বিল্ডিং জুড়ে লুকিয়ে থাকতো। তো যথারীতি আমি চোর হয়েছিলাম, তো আমি নিচ থেকে উপরে উঠছি, এবং ঘুটঘুটে অন্ধকার, মানে ওটা অন্যরকম একটা অ্যাডভেঞ্চার বলো, একটা কী অভিজ্ঞতা ওটা, যারা খেলেছে বা যারা ওরকম অভিজ্ঞতা ছিল তারা বলতে পারবে। এবার যখনই সিঁড়ি দিয়ে আমরা উঠি কোথাও, তো সবার প্রথম আমাদের কি হয়, মনের মধ্যে থাকে যে সিঁড়ির পিছনেই হয়তো কেউ লুকিয়ে থাকতে পারে। খুব সচেতনভাবে আমরা উঠি। তা আমরা উঠছি ওরকম, আমি উঠছি যেখানে, তো দেখতে দেখতে যাচ্ছি যদি কেউ থাকে, খুব সাইড দিয়ে গা বাঁচিয়ে, যে ও যে আমাকে খুব দেখতে পারবে সেটা তো নয়, অন্ধকার। হ্যাঁ, এবার হালকা এদিক ওদিক থেকে অল্প আলো টালো অনেক সময় আসে, বোঝা যায়, একদম যে ঘুটঘুটে অন্ধকারে কিছু দেখা যায় না তা নয়। সিঁড়ি দিয়ে মানে প্রথম সিঁড়িটার ওঠার পরে ফার্স্ট যে টার্নটা, আমি ওই টার্নটা এসে দাঁড়িয়েছি। ওই টার্নটার থেকে একটা সিঁড়ি উপরে চলে যাচ্ছে, আর দুটো রাস্তা মানে দুটো প্যাসেজ, একটা বারান্দার দিকে যাচ্ছে, একটা ঘরের দিকে ঢুকে যাচ্ছে। ওইখানে একটা অংশ আছে যেখানে খালি জায়গা, ওখানে স্টে করা যায়। হ্যাঁ, কেউ যদি এদিক থেকে আসে আমি দেখতে পারবো, এই থেকে আসে দেখতে পারবো, এবং ছাদেরটা তো দেখতে পারবোই। ওই কর্নারটাতে আমি দাঁড়িয়ে জাস্ট এরকম উপর দিকে তাকিয়ে দেখছি কেউ আছে কি না।
আমি আমার একটা বিশেষ বন্ধুকেই দেখতে পেয়েছি এবং তার নাম ধরে আমি ডাকছি যে তোকে দেখে ফেলেছি, তুই বেরিয়ে যা। এবং ও ক্রমাগত উকি মেরে যাচ্ছে, লুকিয়ে পড়ছে, আবার উকি মারছে, আবার লুকিয়ে যাচ্ছে। কতটা অংশ? এই বুক পর্যন্ত। মানে ধরো সিঁড়ির কাছে যদি কেউ বসে থাকে, তার যদি উকিটা মারে, তার মুখ আর বুক পর্যন্ত দেখা যাবে। এবং কন্টিনিউয়াসলি বলছি যে তোকে তো আমি দেখে ফেলেছি, তুই বেরোচ্ছে না। কিছুক্ষণ মধ্যে ওই ছেলেটাই আমাকে পিছন থেকে এসে ধাপ্পা করেছে। আমি কিছুক্ষণ যেন একদম সাইলেন্ট হয়ে গেছি, যে আমি যে আউট হয়ে গেলাম বা ও আমাকে কী করে দেবে। আমি প্রশ্নের ঊর্ধ্বে তখন আমি কী দেখলাম, স্বাভাবিক। আমি কিচ্ছু বলিনি। আমি ভাবলাম আমার মনের ভুল, ঠিক আছে, আমি কল্পনা করছিলাম। ওই রাউন্ডটা শেষ হলো। পরবর্তীতে আরেকজন বন্ধু চলে গেছে, আমি কিন্তু বলিনি কাউকে ঘটনাটা। সেও সেম ওরমভাবেই উঠে আসছে এবং সেও ওই জায়গাটাতেই দাঁড়িয়ে আরেকজন বন্ধুকে দেখেছে। তারও বর্ণনা একই। তখনও সে বলেনি, মানে আমি আমারটা বলিনি যেহেতু, ও তার অভিজ্ঞতার জায়গাটা আমি বলছি, সেও ওইটাই দেখেছে ওইভাবেই যেভাবে আমি বলছি। একজন উকি মারছে ওইভাবেই, ডাকলেও বেরোচ্ছে না, আবার সেকেন্ড টাইম উকি মারছে। যথারীতি ওকেও ধরে নিয়েছে, কেউ ধপ্পা দিয়ে দিয়েছে। তখনও বলছে যে আমি তো ওপরে দেখলাম, নিচ দিয়ে কী করে আসলি। আমি তখন আমার অভিজ্ঞতাটা বললাম যে আমার সাথে তো একই ঘটনা ঘটেছে, তাহলে কি ব্যাপারটা কি। তো আমরা তখন ভাবছি যে তাহলে কোনো চোর এসছে বা মানে কিছু একটা তো লুকিয়ে আছে ওখানে, ওরা দুজন তো সেম দেখতে পারে না। তো এবার বাড়ি অলরেডি অন্ধকার, আমরা নিচ থেকে মানে দে মারলো, ডাকনাম ছিল ছোটু। তো ওর দাদাকে ডাকলাম, চলো মনে হচ্ছে ওপরে চোর এসেছে। তো আমরা মোটামুটি ছিলাম প্রায় 7-8 জনের বেশি ছেলে ছিলাম আর কি ওই বয়সে। তো আমরা সবাই মিলে টর্চ নিয়ে সিঁড়ি ধরে ধরে যাচ্ছি উপরে। একতলা ছেড়ে দুতলায় গেলাম। দুতলায় গিয়ে তো সব খালি, রুমগুলো অর্ধেক খালি। আমরা সব রুম ঘুরে দেখলাম, কিছু ছিল না। আমরা পরের সিঁড়ির উপরে উঠলাম, উঠে ওখানেও কিছু ছিল না। ফাইনাল যখন একদম 3 তলার উপরে উঠলাম, তখন দেখলাম সিঁড়ির যে ঘরের যে মানে গেটটা, সেটা ভেতর থেকে বন্ধ। বাইরে থেকে বন্ধ হলে বা খোলা থাকলে বুঝতাম যে কেউ পালিয়ে চলে গেছে, সেটা ভেতর থেকে বন্ধ। তাহলে কেউ আমাদের সামনে দিয়ে নামার উপায় নেই এবং উপর দিয়েও চলে যাওয়ার উপায় নেই। এবং দাদাটা তখন আমাকে বলছে, হ্যাঁ শুধু শুধু আমাকে ডাকলি, কিছুই তো নেই, তোরা কী ভাবছিস। আমরা 2 বন্ধু যারা দেখেছিলাম, আমরাই খালি বুঝতে পারছিলাম যে আমরা কি দেখেছি। একই বর্ণনা, একই রকম হারকত, মানে যেরকম ও করছিল সেম, বারবার উকি মারছিল। এবং ছোটো কেউ বড় না, বড় মানুষের অত নিচ থেকে সে উকি মারতে পারে না। একটা সিঁড়ির দেওয়াল খুব বেশি হলে এইটুকু হাইট হয়, সেখান থেকে যদি কেউ উকি মারতে যায় সেটা একটা ছোট কেউই হবে। সেদিনের ঘটনার আমার কাছে আজও কোনো ব্যাখ্যা নেই। এবার এটা হতেই পারে যে আমাদেরই বয়সী কিছু ওখানে ছিল, যে হয়তো আমাদের ওই সাথে বাড়িটাতে কি অন্য কোনো ইনসিডেন্ট হয়েছে বা কিছু হয়ে থাকতে পারে। ওর কোনো একটা দাদার কোনো ডেথ বা কিছু একটা হয়েছিল, মানে ওই বয়সে কি সেটা আমি জানি না। হ্যাঁ, ওর কোনো একটা দাদার ডেথ হয়েছিল অনেক বছর আগে। হ্যাঁ, মানে যেটাকে মানে কি ডেথ বলে, সাডেন ধরো ডেথ হয়ে যায়, অপঘাতে মৃত্যু বা এরকম কিছু একটা বলে কি। হ্যাঁ, তো ওরকম একটা ছিল, মানে ন্যাচারাল ডেথ না। তো ওই বয়স, হ্যাঁ এরকম কিছু একটা হয়েছিল। তো এবার সেটাই যে রিলেট করছি সেটা নয়, আমরা জানতাম অনেকগুলো, পরবর্তীতে জেনেছি। কিন্তু ওই ঘটনাটা আমরা সেদিনকার খেলিনি, আমাদের খেলাটা ওইখানে বন্ধ হয়ে গেছে। আমাদের আর সাহস ছিল না, কারণ ততক্ষণে আমরা 7-8 জন জেনে গেছি যে ঘটনাটা ঘটেছে। তারপরে ওই একজনের সঙ্গে নয়, দুজনের সাথে ঘটেছে। এবং তারপরে ওই অংশটার মধ্যে আর খেলার মতো আমাদের থাকার কোনো সাহস ছিল না, আমরা কুইট করে দিয়েছি সেই সময়টাতে। এবং সেই ঘটনাটা আজও আমরা যখন বন্ধুরা বসি আমরা ডিসকাস করি। একজনের অভিজ্ঞতা হলে কল্পনা বলা যায়, কিন্তু একই সাথে একই টাইমে 2 জন বন্ধু একই রকম অভিজ্ঞতা পাচ্ছে, এটা একটা অন্যরকম ঘটনা ছিল, যেটা কিন্তু কোনো রকম ব্যাখ্যা আমার কাছে এখনও নাই। হ্যাঁ, তো ছোটোবেলার এই টুকরো টুকরো কয়েকটা ঘটনা, যেটা ওই যে বললাম এখনও মনে করতে ইচ্ছা করে না, যে বলছি আমার চোখের সামনে
সবগুলো ভেসে ওই উঠছে, একদম দৃশ্যগুলো সামনে ভেসে উঠছে। কারণ ভয়টা তো ভিতরে থেকেই যায় কোথাও। আমরা উপরে উপরে একটা নকল একটা সাহসিকতার একটা প্রলেপ দিয়ে রাখি যাতে আমরা ভয়টা না পাই, কিন্তু সমস্ত ভয় আমাদের কিন্তু ছোটোবেলার থেকেই ভেতরে ভেতরে ঘর করে থাকে। বড়োবেলার কোনো ভয় হয় না, সমস্ত ভয় আমাদের আসলেই ছোটোবেলার ভয়, ছোটোবেলার অভিজ্ঞতা। তো সেই অভিজ্ঞতা নিয়ে আমি আজও চলছি, ভেতরে ভেতরে সেই ভয়গুলোকে চাপিয়ে রেখেছি অন্য কিছু দিয়ে, সাহস দিয়ে। তো এই অভিজ্ঞতা তো বললাম ছোটোবেলার একটা ছিল, এবং ওই যে অভিজ্ঞতাটা আমার হয়েছিল তার অনেক বছর পরে, ধরো তোমার এই বিগত 3-4 বছর আগে 2022 আগস্ট এরকম সময় আমি আর একটা এরকম একই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম। ওই যে বললাম ছোটোবেলার সাথে খুব মিল আছে ঘটনাটার কোথাও, হ্যাঁ, কারণ আমি খুব বেশি ভিজুয়াল কখনো কিছু দেখিনি, অনুভব অনেক বেশি করেছি। তো এবারের ঘটনাটাও সেই অনুভূতির উপর দাঁড়িয়েই যে আমার মনে হয়েছে এবং খুব স্পষ্টভাবে মনে হয়েছে, কিন্তু সেটার কোনো আমি ব্যাখ্যা পরবর্তীতে পাইনি। আমি আমারই এক ভাইয়ের সাথে কালিম্পং গেছিলাম এই 2022 আগস্টের শেষের দিকে। এই সময় তার বাড়িতে একটা পারিবারিক অনুষ্ঠান ছিল। তো ডেলোর যে উপরে যে ভবনটা আছে, তো সেখানে অনুষ্ঠান ছিল, একটি বাচ্চার অন্নপ্রাশন ছিল। তো সেখানে গেছিলাম, পারিবারিক অনুষ্ঠান। তো দিনের বেলায় অনেক ঘুরে টুরে নিয়েছি, ওই ডেলোর পাহাড়ি পথে হাঁটা চলা সবই হয়েছে। দিনের বেলায় পাহাড় অনেক সুন্দর, অনেক প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায়, হ্যাঁ, কিন্তু রাতের পাহাড় ততটাই ভয়ঙ্কর এবং নিস্তব্ধ। যদি পাহাড় থেকে অন্য শহরের আলো ঝলমল, আমি সেই দৃশ্যের কথা বলছি না, পাহাড়ের অন্ধকার, পাহাড়ের জঙ্গল, পাহাড়ের যে একটা ডিপ সাইলেন্স, সেই জিনিসটা কিন্তু আর কিছু অনুভব করতে হবে না, সেখানে কোনো তোমার ভৌতিক অনুভূতির প্রয়োজন নেই, ও নিজেই একটা ভৌতিক অনুভূতি। হ্যাঁ, দিন এবং রাতের যে অভিজ্ঞতা পাহাড়ের, এটা সম্পূর্ণ আলাদা। তো সেদিন আমরা ওখানে ছিলাম রাত পর্যন্ত, এবং আগস্টের শেষের দিকে যেহেতু সেই সময় খুব বৃষ্টির সময় ছিল, বৃষ্টির সময় আসার সময় পাহাড়ে ধস পেয়েছিলাম, আমাদের গাড়ি লাভা হয়ে ঘুরে গেছিল, আমাদের সেবকের রাস্তা বন্ধ ছিল। তো এবার অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় ধরো তোমার 10:30 বেজে গেছে। ডেলোর ওখানেই ছিল 10:30 মানে তো হ্যাঁ, রাত্রি 10:30 বেজে গেছে, মিডনাইট। ওখানে লোকজন প্রায় থাকেই না। এবার অলরেডি বৃষ্টি পড়ছে, প্রচণ্ড জোরে তুমুল বৃষ্টি, আরো ডেডলি। এমনি ভয় লাগছে, মানে আমার জন্য ওই পরিবেশটা তো আমি কখনো পাইনি, আমি এখানকার মানুষ। তো আমার একদিকে রোমাঞ্চ অনুভব হচ্ছে, একদিকে ভয় ভয়ও লাগছে। ওই ভয়টা যদিও ভৌতিক ভয় না, ওটা একটা ওই পরিস্থিতির ভয় যে এরকম বৃষ্টি পড়ছে, ফিরবো কীভাবে। তো তারপরে একটা অমনি করে, আর পাহাড়ের কালিম্পংয়ের রাস্তায় অমনি ট্যাক্সি হিসেবে প্রচণ্ড চলে, তো একটা অমনি করে আমরা ফিরছিলাম, ওদেরই বুক করা ছিল। তো সেই অমনি করে আমরা নামছি, এবং নেমে 13 মাইলের আগে ওখানে আমরা একটা জায়গায় নেমে যাই। নেমে ওখান থেকে শর্টকাট ছিল, যেখান থেকে মানে ওই ওরা বলে যেটাকে চোরাবাটো, হ্যাঁ, সেই পথ ধরে আমরা নামছিলাম। তো ঢালান হয় এবং গাছগাছালি হয়। তো যেই রাস্তা দিয়ে নামছি সেই রাস্তাটা প্রায় খুব সরু, একটা সংকীর্ণ একটা রাস্তা, পাহাড়ি ঢালে, বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় দিয়ে নামছি, এবং হাতে একটা মোবাইলের যে ফ্ল্যাশ লাইট আছে সেটুকু ভরসা। এবং কিছুটা নামার পরে যে কাঁচা পথটা পাই, সেই পথটা কিন্তু মানে ওটা কোনো রাস্তা না, ওটা ওরা ব্যবহার করলে একটা সরু একটা বিথির মতো একটা তৈরি হয়ে যায়, যদি দুদিকে গাছপালা থাকে, সরু একটা রাস্তা হয়। তো সেই রাস্তা দিয়ে যাচ্ছি, ঘুটঘুটা অন্ধকার, প্রচণ্ড বৃষ্টি, ঝমঝম বৃষ্টি পড়ছে, ছাতায় মানছে না এরকম। আর আমার মনের মধ্যে তখন অন্য দুশ্চিন্তা ঘুরছে যে পাহাড়ি পথ, কোথায় ধস নেমে গেল বা কিছু। আর আমাকে ইতিমধ্যে আমার সঙ্গে যারা ছিল, 2 জন ছিল আরও, তো আমার পিছনে আমার এক বন্ধু ছিল যার অনুষ্ঠানে গেছিলাম, মানে ভাই যে, আর সামনে তার আত্মীয় একজন ছিল। তো বন্ধুটা পিছনে ছিল, আমরা 3 জনে 3টা ছাতা নিয়ে যাচ্ছি। এবং আমাকে আগে থেকেই বলে রাখা হয়েছিল যে রাত্রিবেলা পাহাড়ি কুকুর যারা থাকে, যারা অচেনা কাউকে দেখলে আক্রমণ করতে পারে বা হতে পারে, তো সাবধানে একটু চলো, আর মাঝে মাঝে চলো, একসাথে চলো, আলাদা হয়ে যেও না। আমি এমনি আড়ষ্ট হয়ে খুব চলছিলাম ওই পথ দিয়ে। অনেকটা রাস্তা ছিল, মানে প্রায় 15-20 মিনিট আমরা ওই পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। মাঝখানে কোথাও কাদা রাস্তা পড়ে যাচ্ছে, কোথাও বাঁশ গাছের
বাঁশের যে অংশটা ঝুলে পড়ে থাকে সেটা পার করে যেতে হচ্ছে। রাস্তাটা খুব বিভৎস। সহজ রাস্তা না, অন্যরকম একটা অভিজ্ঞতা। এটা শুনলে যতটা না বোঝায়, মানে আমি এটা যেহেতু আমরা শিলিগুড়ির এবং এই ধরনের অ্যাম্বিয়েন্স কখনো না কখনো আমরা দেখেছি, মানে একে হচ্ছে দুর্যোগের রাত, কারণ ওই বৃষ্টি এবং এবং তার মধ্যে চোরাবাটো মানে হচ্ছে বেসিক্যালি পাহাড়ের চোরাবাটো মানে হচ্ছে একটা শর্টকাট, এবং সেখান দিয়ে ওরকম একটা মানে ছোট একটা পায়ে হাঁটা রাস্তার মতন ওখান দিয়ে যাওয়া, মানে ওটার একটা সাংঘাতিক একটা আনক্যানি পাহাড়ের বৃষ্টি, মেঘ, কুয়াশা, এগুলো এমনি একটা কেমন একটা ভৌতিক পরিবেশ তৈরি করে। মানে তার মধ্যে রোমাঞ্চটা হচ্ছে তোমার খাতা কলমে, হ্যাঁ বাস্তবের বাস্তবের বাস্তবেরটা তো- এবার আমি যে যাচ্ছি, আমি কিছুটা পথ চলার পরে আমার কেন জানি না সেই ছোটবেলার ওই অভিজ্ঞতাটা আরেকবার আমি ফিরে পাচ্ছিলাম। সেই আম গাছেরটা, যে আমার কাঁধের ওপরে যেন দুটো পায়ের মতো, হাত হলে কি হয় কেউ ধরে আছে, গ্রিপ করা না, দুটো অংশ রাখা মনে হচ্ছে, ভারটা এরকম। Okay. বুঝতে পারছি, মানে একটা হয় কি যে পিঠে কেউ হাত দিয়ে আছে, সেটা একরকম অনুভূতি, টাচ করলো একরকম অনুভূতি। আমার মনে হচ্ছিল আমার কাঁধের উপর দুটো অংশ রাখা, দুটো কিছু রাখা আছে, সেটা কোনো খুঁটির মতো হতে পারে, কোথাও কোনো একটা পায়ের মতো হতে পারে, এরকম কিছু একটা রাখা আছে, এরকম একটা অভিজ্ঞতা হচ্ছিল। ভারী লাগছিল, চাপ লাগছিল দুটো পয়েন্টে, পার্টিকুলার দুটো পয়েন্টে মনে হচ্ছিল। এবং আমি আমার মতো চলছি, আমার তখন অনেক রকম অনুভূতি কাজ করছে। মানে একদিকে বৃষ্টি, পাহাড়ি এই প্রাকৃতিক দুর্যোগের পরিবেশ, তার মধ্যে কুকুর, এবং আমাকে যে ভয়টা দেখানো হয়েছিল যে কুকুরের থেকে সাবধান থেকো, কুকুরের আওয়াজ কিন্তু আমি পাচ্ছিলাম, কিন্তু মানে পুরোটা যে রাস্তায় কোনো কুকুর কিন্তু কাছে আসেনি, কুকুর দূর থেকেই আওয়াজ পাইছিলাম আমি, খুব মৃদু আওয়াজ, মানে যেন রাস্তাতে কুকুরই নেই। আর আমাকে যখন বলা হলো যে পথে কুকুর থাকতে পারে, আমি কোনো কুকুরের সেরকম তো ফেস করছি না, তা আমি রাস্তা দিয়ে যাচ্ছি এবং কনস্ট্যান্ট ওই চাপটা আমার যেন আরও মানে বেড়ে যাচ্ছিল। আর পুরো পথটাই একটা অদ্ভুত একটা আষ্টে গন্ধ না, মানে একটা চামড়া পচা ধরনের যে গন্ধটা হয়, সেই গন্ধটা একটা মাইল্ড, খুব স্ট্রং গন্ধ না, কিন্তু ওটা বারবার আসছিল, আবার সরে যাচ্ছিল, কন্টিনিউ সঙ্গে যাচ্ছিল না, হঠাৎ আসছে আবার চলে যাচ্ছে, এরকম একটা পরিবেশ ছিল। পাহাড়ি রাস্তাতে মানে বৃষ্টি যখন হয়, জঙ্গলের নিজস্ব একটা গন্ধ থাকে, Correct. মাটির একটা গন্ধ থাকে, হ্যাঁ, সেইটাকে ছাপিয়ে গিয়েও একটা ওই একটা আষ্টে একটা গন্ধ, আষ্টে গন্ধ না, কিন্তু আষ্টে গন্ধ মধ্যে মাছের মতো ওরকম না, একটা চামড়া পচা গন্ধ, যেটা বুঝতে পারছি, কিন্তু যখন ঠাউর করতে যাচ্ছি তখন আর পাচ্ছি না, শুকে দেখছি পাচ্ছি না। তো এবার যেহেতু পথটাতে আমরা কোথাও থামিনি, আমাদের থামা বারণ ছিল ওখানে যে রাস্তাটাতে ছিলাম আমরা, কারণ জাস্ট তাড়াতাড়ি চলে যাও, পথটা বেশিক্ষণ দাঁড়িয়ে থেকো না ওই পথে। তো আমি যে সামনের জনকে বলবো আমি এরকম একটা কিছু ফিল করছি, পিছনের জনকে বলবো ভাইটাকে, সেটাও নাই, সেও তার মতো করে ভয় যাচ্ছে। আর তার পিঠে অলরেডি একটা ভারী বস্তা ছিল, সে এক হাতে ছাতা কোনো রকমে বস্তা ধরে আছে, হ্যাঁ, সে টাল সামলাতে পারছে না, সে পিছন চলছে, আর ওই তো পথের লাইটে চলছি আমরা। আর সামনের জন ওই ফিলটা করেই যাচ্ছ, আর আমি ওই ফিলটা করে যাচ্ছি যে এবার আমার পিছনে যে আছে সে তো আমার ভাইটা পিছনে আছে, তো তারপরে তো আমার সেই ফিলটা হওয়া উচিত না, কিন্তু তাও আমার মনে হচ্ছে যেন পিঠের উপরে দুটো কাঁধের উপর পয়েন্টেড কিছু একটা আছে যেটা রাখা আছে। তা আমি তারপরে বেশ কিছুক্ষণ পরে আমাদের ওর যে বাড়ি আত্মীয় সেটা আসছে, এবং প্রতিটা পদই ওটা ধীরে ধীরে নিচের দিকেই নামতে হয়, এবং প্রচণ্ড গাছপালা, বড় বড় গাছপালা ঝুলে আছে, অদ্ভুত একটা পরিবেশ, একদম বৃষ্টি, তার মধ্যে ওই ঠান্ডা একটা হাওয়া, সব কিছু মিলিয়ে নতুন কিছু অনুভূতি করব, রোমাঞ্চ করব, সেই সময় আমার ওটা ছিল না। যেটা হয় না আমরা পাহাড়ে গিয়ে খুব একটা রোমান্টিসিজম করি, সেইটা সেদিন আমার মধ্যে একদমই কাজ করেনি। এটা একটা অন্যরকম পাহাড়ি রাতের অভিজ্ঞতা ছিল। মানে আমি কোনোদিনও যদি এটাকে লিখতেও যাই কোনো বর্ণনা হিসেবে, আমি হয়তো ততটা লিখে উঠতে পারবো না যেটা আমি সেই সময় ফিল করেছিলাম। তারপরে ওদের বাড়িতে ঢুকলাম, প্রায় অর্ধেক ভিজে গেছি। ভিজে যাওয়ার পরে যখন ঘরে ঢুকে বসলাম, তখনও আমার ভেতরে ওই সেম ওই ফিলিংসটা চলছে। তো কিছুক্ষণ বাদে ভাইটা ব্যাগটা নামিয়ে রেখেছিল, তো ও বললো যে কী আছে ব্যাগের মধ্যে, ওর আত্মীয়কে তাকে জিজ্ঞেস করলো, দাদু ছিল, জিজ্ঞেস করলো কী আছে, তখন দাদু বলছে ওর মধ্যে তো
দুটো ছাগলের মাথা আছে। মানে অনুষ্ঠানে ওখানে যে মাটন যেটা রান্না হয়, ছাগল রান্না হয়, তো সেটার বডিটা রান্না হয়ে গেছে, মাথা দুটো থেকে গেছিলো, তো সেটা ওরা ক্যারি করে নিয়ে এসছে। ওটা হয়তো পরে ওরা খাবে বা ওটা ফ্রিজে রাখার জন্য আনা হয়েছিল, বেঁচে গেছিলো, ব্যবহার হয়নি। পাহাড়ে ছাগলের মাথা এগুলো সবই খাওয়া হয়। ওরা ঝুলিয়ে রেখে দেয় হলুদ মাখিয়ে, হালকা একটা আঁচ নিচে থাকে, ধোঁয়া উঠতে থাকে, জিনিসটা নষ্ট হয় না, ওরকম থাকে। যখন বস্তাটা খুললো, প্রথম যে ছবিটা আমি দেখলাম যে একটা ছাগলের মুখ আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, আর চোখগুলো ওরকম বিস্ফারিত, তার গলাটা কাটা, তার ফ্লেশগুলো মানে ছিন্ন ভিন্ন হয়ে আছে। নিমেষের মধ্যে আমার মনে হলো যেন ওই মাথাহীন ছাগলের দুটো হাত বা যেটা পাটা ছিল সেটাই আমার কাঁধের মধ্যে এতক্ষণ ছিল। এটা আমার মনের কল্পনা হতে পারে বা হতে পারে সত্যি, আমি জানি না। আমি সেদিন সারা রাত আমি কিন্তু ঘুমাতে পারিনি। আমার চোখের সামনে ওই কাটা মুন্ডুটা ঘুরে বেড়াচ্ছিল এবং মনে হচ্ছিল যে আমার পিঠের মধ্যে আমি একটা কাটা ছাগলের পা ধরে ঝুলিয়ে আনছিলাম, যার মাথাটা ছিল না, যার মাথাটা তখন অলরেডি আমার ভাইয়ের ওই ব্যাগের ওই বস্তার মধ্যে সে নিয়ে, এবং সে নিজেও জানতো না তার পিঠের মধ্যে যে ওটা আছে, কারণ সে গাড়ি থেকে বার করে পিঠের মধ্যে নিয়ে আসছে। এবং গন্ধটা কিন্তু তারপরে আমরা আর পাইনি, ওই পথটুকুই গন্ধটা পেয়েছিলাম। যদি ছাগলের গন্ধটা থাকতোই তাহলে হয়তো বাড়িতে তখনও পেতাম, ওই ব্যাগ থেকে বের করার ব্যাগ থেকে পেতাম, কিন্তু সেই গন্ধটা কিন্তু ছিল না যেটা রাস্তায় পেয়েছিলাম। এটাকে যদি একটুখানি ভেবেও দেখতে যাই তাহলে আমার যা গলার অবস্থা, তাতে অনেকক্ষণ আগে কাটা হয়েছে তো ছাগলটাকে, সেটার একটা পচা গন্ধ ও যে বলছে না, ওরকম টাইপেরও হতে পারে। হ্যাঁ, কিন্তু তাহলে পরে ওর পিঠে কেন ওই একটা ভাড় বা ইয়ে, মানে আমি তো জানতাম না ওর মধ্যে ছাগল আছে। তুমি বলছো না মাঝে মাঝে একটা গন্ধ এসে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি আবার আমি যদি ধরে নিই যে ওই তোমার ওটারই গন্ধ, হ্যাঁ, যে তাহলে সেটা থাকতো না, ওই মাথাটার কথা বলছি। হ্যাঁ, ওই যে মাথাহীন দেহটা, সেটা তো অনেকক্ষণ আগে কাটা হয়ে গেছে, হয়তো সেটার গন্ধটাই ভেসে আসছিল, যেটাকে তুমি আইডেন্টিফাই করতে পারছিলে না। হতে পারে, যেটা কিসের গন্ধ, হতে পারে। কিন্তু আমার যে ফিলিংসটা ছিল, আমি তো জানতাম না ওর মধ্যে কি রয়েছে। ও জানতো না, এবং অ্যাকচুয়ালি তখন কিছু ছিল না, বাট হি ফেল্ট ইট। এবং আমার পিছনে যে আছে যে ওকে তো আমি দেখিনি, তো এই অভিজ্ঞতাটাও একটা বহু বছর বাদে সেই ছোটোবেলার অভিজ্ঞতাটাকে রিলেট করেছে। এবং ওই ঘুরে ফিরে সেই যখনই ওই রকম একটা পরিস্থিতি তৈরি হয়, অন্ধকার পথ, এবং আমার ওই অভিজ্ঞতাগুলো একটু চাড়া দিয়ে ওঠে। জীবনে এরকম অনেক অভিজ্ঞতা আছে যেগুলো বা ঘটনা আছে যেগুলো সবসময় যে খুব ভৌতিক তা কিন্তু নয়, কিন্তু একটা কোথাও একটা সেতু তৈরি করে দেয়, মিলিয়ে দেয়, যে যার কোনো ব্যাখ্যা নেই। যেমন ধরো আমি একটা ছোট্ট একটা অভিজ্ঞতা বলি, একটা ঘটনার কথা বলি, যেটা এই ঘটনাগুলো তো ভৌতিক, মানে সেই দৃষ্টিতে দেখলে সাধারণ লোক বলবে ভৌতিক। হ্যাঁ, আমি নিজেকে কখনো কোনো ব্যাখ্যা দিই না, আগে বলেছি, আমি জিনিসটাকে নিজের মতো করে ছেড়ে দিই, যা আছে হয়েছে, ঠিক আছে, মনে করি না দ্বিতীয়বার। এবার আর একটা ঘটনা আমার সাথে যেটা হয়েছিল, সেটা হচ্ছে যেটাকে অনেকে দেজাভু বলে, বা বলে যে লেখকরা তো আগে থেকেই অনেক কিছু অনুমান করতে পারে। তো এর মধ্যে কোনো আশ্চর্যজনক আমি কিছু দেখছি না, মানে আমি আরোপ করছি না, অন্তত আমি ঘটনাটা খালি বলছি। আমি 2018 সাল নাগাদ একটা উপন্যাস লিখছিলাম, এটা আমার জীবনের প্রথম উপন্যাস। হ্যাঁ, মানে প্রায় 1.5 লক্ষ শব্দের উপন্যাস। হ্যাঁ, সেটা অনেকটাই বড় ভলিউম মতো, এবং সেটার সেই উপন্যাসটাতে একটা চরিত্র ছিল, এবং সেই চরিত্রটা আমার নিজেরই দেখা একটা বাস্তব চরিত্র। সেটাকে নিয়ে আমি লিখছিলাম। একটা স্টেশনে একজন বয়স্ক বৃদ্ধ মহিলা বসে থাকতো, সে কোথা থেকে এসেছিল সেটা কেউ বলতে পারতো না কিছু। সেই বৃদ্ধ মহিলা নিজে থেকে যেটুকু বলতো আমি সেটা ওই সময় মনে রেখেছিলাম। মানে বক্তব্যটা এরকম ছিল যে তাকে তার ছেলে স্টেশনে ছেড়ে দিয়ে চলে গেছে, এবং তারপরে যখন আমি ধীরে ধীরে তার বিষয়টা জানতে শুরু করেছিলাম, দেখেছিলাম যে সে তার স্মৃতি ভুলে গেছে প্রায়, এবং কিছুই বলতে পারে না, অসংলগ্ন কথাবার্তা বলে। তো
এইরকম একটা চরিত্রকে আমি নির্মাণ করেছিলাম। সেই চরিত্রটাকে পরে গিয়ে আমি যখন ব্যাখ্যা করে লিখতে যাই যে সেটা ডিমেনশিয়ার একজন সে পেশেন্ট ছিল, ছিলেন। তার স্মৃতি ধীরে ধীরে মুছে যায়, যেটা হয় আর কি। আমি 2018-তে দাঁড়িয়ে একটা উপন্যাস লিখছি যার কেন্দ্রীয় চরিত্র একজন ডিমেনশিয়া আক্রান্ত একজন মহিলা, বৃদ্ধা, এবং সেই উপন্যাসে আমি যেই বর্ণনা করেছিলাম যে তার ডিমেনশিয়ার সেই সমস্যাগুলো ছিল এবং যা যা আমি ওই উপন্যাসে লিখেছিলাম তার অবস্থাগুলো, পরিস্থিতি, ঘটনা জীবনের, সেটা সবটাই, প্রায় সবটাই আমার ব্যক্তিগত জীবনে আমার বাবার সাথে মিলে গেছিলো। 2020 ঠিক পরে পরে আমার বাবার ডিমেনশিয়া ধরা পড়ে এবং ডিমেনশিয়া রোগটা এরকমই, এটা রোগ বলা হয় না, এটা একটা মানসিক একটা স্থিতি যেখানে ধীরে ধীরে মানুষ তার সমস্ত স্মৃতিকে হারিয়ে ফেলে এবং খুব ধাপে ধাপে জিনিসটা আস্তে আস্তে বাড়ে এবং পরিবারের লোকরা দেখতে পায় যে একটা মানুষ, জলজন্ত একটা মানুষ ধীরে ধীরে কীরকম মুছে যাচ্ছে আস্তে আস্তে, এবং শেষের পরিস্থিতিটা এমন একটা পরিস্থিতি, মানে এমন একটা জায়গায় পৌঁছায় যখন সেটা আর একটা মানুষ বলে মনে হয় না। একজন ডিমেনশিয়া আক্রান্ত মানুষকে যারা কাছ থেকে দেখেছে তারা মনে হবে যেটা মানুষ না, সেটা অন্যরকম একটা আচরণ করতে থাকে। তার মধ্যে আগেকার দিনে মানুষ ডিমেনশিয়া আক্রান্ত মানুষকেই ভাবতো ভূতে ধরেছে বা এরকম অনেক কিছু ভাবতো, কিন্তু এখন যেমন মানুষ বোঝে, কিন্তু সামনে থেকে দেখলে সেটা তখন মনে হবে যে এটা কি করে করছে একটা মানুষ। রাত্রিবেলা বাবা রাতে 2টোর সময় উঠে কথা বলছে, হাঁটাচলা করে বেড়াচ্ছে রুমের মধ্যে, ঠাকুমার ছবির দিকে তাকিয়ে মা মা বলে চিৎকার করে যাচ্ছে, কেঁদে উঠছে হাউমাউ করে মধ্যরাত্রে 3টার সময়। এই পরিবেশটাও তো একটা ভৌতিক পরিবেশে, তার রোগের জায়গা থেকে সে করছে। কিন্তু আমি বলতে চাইছি এটা যে এই বর্ণনাগুলো 2018-তে আমি অলরেডি আমার উপন্যাসের মধ্যে লিখে দিয়েছিলাম এবং সেইটাই হুবহু আমার ব্যক্তিগত জীবনে আবার রিপিট হয়েছে এক প্রকার। ওই অভিজ্ঞতাটা আমার কাছে এতটাই মানে কষ্টকর একটা অভিজ্ঞতা হয়েছে যে এই মিলে যাওয়ার ব্যাপারটা, আমি ওই উপন্যাসটা আর মানে আগাইনি, আমি ওটা এখনও ছাপতে দিইনি এবং আমি ওটা মানে কুইটই করে দিয়েছি, ওটা আমি আর কখনো পাবলিশ করবো না। কারণ ওটার সাথে এমন একটা আমার ইমোশন, একটা ভয়, একটা জড়িয়ে আছে যে এখনও আমি যখন বাড়িতে থাকি বাবার ছবির দিকে তাকালে মনে হয় যে আমি যেদিকে যাই মনে হয় যেন বাবা আমার দিকেই তাকিয়ে আছে, পলক ফেলছে এবং তার মনিটা পর্যন্ত আমার সঙ্গে সঙ্গে ঘুরছে। তো এই স্মৃতিগুলো আমি আর নতুন করে জাগাতে চাই না। হ্যাঁ, এটা দুঃখের স্মৃতি বলে বলছি না, এটা অনেক বেশি একটা অস্থিরতার স্মৃতি, একটা অস্থির মুহূর্ত তৈরি করে ভিতরে ভিতরে, সব মিলে যায়, সব মনে পড়ে যায়, ওই ছোটোবেলার মুহূর্ত, তারপরে মুহূর্ত, এই মুহূর্ত, পাহাড়ের এই শেষের এগুলো, তখন মনে হয় যে কোথাও কিছু একটা কোয়েশ্চেন মার্ক থাকে। তো সেটাকে বেশি ঘাঁটানোর দরকার নেই, কারণ স্মৃতিতে মানে নিজের মনের মধ্যে বসে গেলে তখন স্বাভাবিক জীবনে সেটা একটু বাধা সৃষ্টি করতে পারে। আমি সেই জায়গাটা মনে করি। এবং আজকে আমরা বেশ কয়েকটা ঘটনা শুনলাম শুভানের কাছ থেকে। মানে বলা যেতে পারে যে সব যে ঘটনা, মানে এই ধরনের কমেন্টও আসে আমাদের কাছে বা আমরা দেখেছি যে আজকের ঘটনাটা ঠিক খুব একটা সাড়া জাগালো না বা শিহরণ জাগালো না, জমলো না, মানে ওই ভৌতিক অ্যাঙ্গেলটার থেকে আর কি। রিয়েল ইনসিডেন্টগুলো তো মানে এগুলো তো মানে আরও বেশি মানে কি বলবো, মানে ফ্লেভার অ্যাড করে বইয়ের ভাষায় যেরকম করে বা আমরা মুভিজ সিনেমায় যেরকমভাবে দেখি সেরকম তো হয় না, বাস্তব জীবনে ব্যাপারটা একটুখানি অন্যরকমই হয়। সুতরাং আগেন ওই বিশ্বাসের জায়গাটা কতটা কে কীভাবে নেবে বা কিভাবে নিল সেটা বলাটা একটুখানি মুশকিল। আর একটা কমেন্ট না আমি এসছে অনেক জায়গায়, আমি ফোন নাম্বারেও আর কি হোয়াটসঅ্যাপেও এসছে দেখলাম, সেটা হচ্ছে যে গল্প নির্বাচন নিয়ে যে আরেকটু যেন ভয় পাই। তা সেটা নিয়ে দর্শকদের যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের বিষয়টা অবশ্যই ভয় মানে একটা ভয়ের অনুভূতি তো, একটু বলো আমার গলার যা অবস্থা। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে যে আমাদের এই সাবজেক্টটা ডার্ক অ্যান্ড আনক্যানি
এবং এই ধরনের ভৌতিক, অলৌকিক, সুপারন্যাচারাল এই ধরনের এলিমেন্টস নিয়ে যে ঘটনাগুলো, কিন্তু সেগুলো মুখ্য আপনাদের উদ্দেশ্যটা হচ্ছে সত্যি ঘটনা। অ্যাবসলিউটলি, আমি ওটাতেই আসছিলাম যে ঘটনা নিয়ে আসা আপনাদের সামনে, কিন্তু তার চেয়েও সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে যে ঘটনাগুলো যেন অথেন্টিক হয়, সত্যি ঘটনা, মানে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সেস। সেখানে ওই অতিরঞ্জিত করে একটা আলাদা জাস্ট ভয় পাওয়ানো এই মোটিভ নিয়ে আমরা এই কন্টেন্টটাকে ডেভেলপ করি না। সুতরাং আমাদের এখানে যারা আসেন আর কি, যেই গেস্টরা আসেন আর কি, তারা যেইভাবে তাদের এক্সপিরিয়েন্সগুলো করেছেন ওই সময়টাতে, যে অনুভূতিগুলো, যেই ফিলিংসগুলো, সেটা অনেকে আপনারা মানবেন, অনেকে মানবেন না, দ্যাটস হাউ লাইফ গোজ। কিন্তু সেটা যেটা আমরা শুনি এবং সেটাই আপনাদের সামনে আনা হয়। সুতরাং বেশি ভয় পাওয়াতে মনে হয় আমরা পারবো না, যদি সেই ঘটনাগুলোর মধ্যে সেই ধরনের সো কল্ড ভয়ের এলিমেন্ট যদি না থাকে। বাট অ্যাগেন, হ্যাভিং সেড দ্যাট, যেরকম করে ঘটনাগুলো আমাদের সামনে আসে, আমরা ঘটনাগুলো সেরকম করেই আপনাদের সামনে প্লেস করি। তবে হ্যাঁ, একটা স্ক্যানিংয়ের মাধ্যম তো থেকেই যায়, এবং কিছু কিছু ঘটনা আছে যেগুলো আমরা আনতে পারি না, তার কারণগুলো অন্য আছে, সেগুলো সব কিছু রিভিল করা যায় না। একেবারেই। এনিওয়েজ, সো শুভান, থ্যাংক ইউ সো মাচ। আজকে তুমি আমাদের স্টুডিওতে এলে এবং তোমার সময় বের করে তোমার স্কেডিউল থেকে, এবং বেশ কয়েকটা ঘটনা শুনলাম। জানি না কার কি লেগেছে বা কার কিরকম লাগবে, তবে আমি রিলেট করতে পারলাম। এবং ওই যে বললাম যে সেই সময়কার যে মুহূর্তগুলো, সেই সময়কার ইনফ্যাক্ট তোমার ছোটবেলার যে ঘটনাগুলো বললে, সেটা যথেষ্ট ভৌতিক, আই গেস। আর কি বলতো, এই যখন আমরা কোনো ভিডিও দেখি বা কোনো গল্প শুনি, সেখানে সাউন্ড এফেক্টস থাকে, লাইট থাকে, আর আমরা যখন রিয়েল লাইফে দেখি তখন কিন্তু একদম সাইলেন্স থাকে। সো দ্যাটস অল বিন সেড। অনেক ধন্যবাদ, আপনারা আমাদের ঘটনাগুলো শুনছেন, আমাদের সঙ্গে জুড়ে আছেন, আমাদের সাবস্ক্রাইবও করছেন। যারা দেখে চলে যাচ্ছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একদম এপিসোডের শুরুতে বলেছিলাম যে আমরা আজকে দুটো নাম নেব আমাদের দর্শকদের মধ্যে থেকে, যাদেরকে একটা থ্যাঙ্কস জানানোটা আমাদের ডিউটির মধ্যেই পড়ে, isn't it? দর্শকদের মধ্যে মানে যারা আমাদের কমেন্ট করেন। অ্যাবসলিউটলি। যারা কমেন্ট করেন না তাদেরটা জানা, মানে আমরাও জানতে পারি না, মানে ওরকম ভাবে। সুতরাং যারা কমেন্ট করেছেন ওখান থেকেই আমরা সেই সিলেকশনটা করি, র্যান্ডমলি করা হয় এবং বেসড অন দ্য কমেন্টস। সো প্রথম নাম যেটা নেব আমরা, সেটা হচ্ছে প্রলয় কান্তি দ। এবং অসংখ্য ধন্যবাদ প্রলয়বাবু আপনাকে। আপনি আমাদের এই সিরিজটা ফলো করেন একদম অনসেট থেকে, এবং মোরলেস আপনার কমেন্ট, আপনার চিন্তাধারা, এগুলো আপনি শেয়ার করেন আমাদের ওই কমেন্ট সেকশনে। সো থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। আর সেকেন্ড নাম যেটা, সেটা হচ্ছে সৌমাঙ্ক ঘোষ। সো আপনাকেও অনেক ধন্যবাদ সৌমাঙ্কবাবু, আমাদের সঙ্গে জুড়ে থাকেন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আপনি ব্যক্তিগতভাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজও করেছেন, অনেক কিছু জানিয়েছেন। একদমই। এবং আমাদের সঙ্গে এই যে জুড়ে আছেন, সত্যি আমরা কৃতজ্ঞ। এবং আমাদের এপিসোডসগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আপনার রিলেটিভস, আপনার বন্ধু বান্ধব, তাদের সঙ্গেও শেয়ার করবেন। এবং এই রিকোয়েস্টটা শুধু আপনাকে নয়, বাকি যারা দর্শক আমাদের সঙ্গে জুড়ে আছেন তারাও আমাদের এই এপিসোডসগুলোকে শেয়ার করবেন। একটা কোথাও গিয়ে আমাদেরও একটা মোটিভেশন কাজ করে যখন উই ক্যান সি দ্য নাম্বারস আর গ্রোয়িং হাই। Absolutely, isn't it? So thank you so much again, and thank you so much শুভান। আবার দেখা হবে এবং আবার কোনোদিন আড্ডা হবে। ভৌতিক ব্যাপার বা অলৌকিক ব্যাপার যদি থাকে তাহলে তো আমরা আবার এই মঞ্চে আবার আসবো, বাট অফ দ্য ক্যামেরা আবার দেখা হবে, আবার গল্প হবে, আড্ডা হবে।
একটা ভিন্ন সাবজেক্ট নিয়ে মেবি। একদম। আর আমি দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, সেটা হচ্ছে জীবনে ঘটনা ঘটবেই, সেটা ভৌতিক হোক আর ভয়েরই হোক, সেটাকে সাহসের সাথে মোকাবিলা করতে হবে, ভয় পেলে চলবে না। একদম। সো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন। জুড়ে থাকুন আমাদের সঙ্গে এই প্ল্যাটফর্ম, এই সিরিজ যার নাম এক্সফিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। ভালো থাকবেন সবাই।